নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অডিবল স্টোরি 4। আমাদের আজকের উপস্থাপনা হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প এক রত্তি মাটি। শুনতে থাকুন এবং উপভোগ করুন আমাদের উপস্থাপনা। প্রাতরাশের পর মানিক খুব জোরে জোরে খবরের কাগজ পড়তে লাগলো, আর জয়ন্ত একমনে শুনতে লাগলো খবরগুলো। চাকর মধু প্রবেশ করলো, তার সঙ্গে এক পাহারাওয়ালা। জয়ন্ত জিজ্ঞাসা করল, ব্যাপার কি? পাহারাওয়ালার মুখে শোনা গেল, ইন্সপেক্টর সুন্দরবাবু এই পাড়ায় তদন্ত করতে এসছেন। জয়ন্তের সঙ্গে তিনি পরামর্শ করতে চান। জয়ন্ত বলল, চলো মানিক, নিশ্চয়ই কোনো নতুন মামলা। একঘেয়ে কাগজ শোনার চেয়ে নতুন মামলা নিয়ে নাড়াচাড়া করা ভালো। মানিক বললে, হ্যাঁ, তাতে আমাদের সময়ও কাটে, আর সুন্দরবাবুরও হাত যশ বাড়ে। গঙ্গার ধার, রেল লাইনের সামনে একটা মাঝারি আকারের 3তলা বাড়ি। সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে এক পাহারাওয়ালা। বৈঠকখানায় কয়েকজন লোকের সাথে বসে আছেন সুন্দরবাবু। একগাল হেসে বললেন, এসো জয়ন্ত, এসো মানিক। জয়ন্ত বলল, আবার কোনো নতুন মামলার হামলা সামলাতে এসেছেন বুঝি? তাছাড়া আর কি, সেই জন্যই তো আজকে তোমাদের চায়ের আসরে যাওয়া হলো না। মানিক বলল, না গিয়ে ভালো করেননি। মধু আজ একটা চমৎকার খাবার বানিয়েছিল। কি খাবার? চকলেট স্যান্ডউইচ। সুন্দরবাবু ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। জয়ন্ত জিজ্ঞাসা করল, মামলাটা কিসের? কাল এই বাড়ি থেকে 25,000 টাকা চুরি হয়েছে, আর সঙ্গে সঙ্গে হয়েছে হত্যার চেষ্টা। তাহলে সামান্য মামলা নয় দেখছি। গোড়া থেকে সব খুলে বলুন। সুন্দরবাবু যা বললেন তাতে এটা দাঁড়ালো যে অনন্তচন্দ্র পাইন হচ্ছেন বিখ্যাত লোহার ব্যবসায়ী। তার দোকান কলকাতার লোহাপটিতে, আর তার বসত বাড়ি গঙ্গার ধারে। তিনি নিঃসন্তান এবং বিপত্নিক। তাঁর বাবার 2টো বিয়ে। তিনি প্রথম পক্ষের সন্তান। দ্বিতীয় পক্ষের পুত্রের নাম নবীন মাধব, বয়স 26। তার বাবা পরলোকে গেছেন। তার সৎমা ইহলোকেই আছেন, কিন্তু বাস করেন বাপের বাড়িতে, কারণ অনন্তবাবুর সঙ্গে তার বনিবনা নেই। তবে তাকে মাসোহারা থেকে তিনি বঞ্চিত করেননি। অনন্তবাবুর সম্পত্তি নিজের উপার্জিত, এবং তার অবর্তমানে সেই সম্পত্তির অধিকারী হবেন নবীন মাধবী। সৎমায়ের সঙ্গে না বনিবনা হলেও অনন্তবাবু তার ছোট ভাইকে ভালোবাসেন এবং এনে রেখেছেন নিজের কাছেই। অনন্তবাবুর ম্যানেজার সুবোধবাবু। লোহার কারবারে তিনি তার ডান হাত। 10 বছরের বিশ্বাসী লোক। প্রভুর অনেক টাকা নিয়ে নাড়াচাড়া করেন। ঘটনার দিন কাজের সূত্রে অনন্তবাবুকে যেতে হয়েছিল আসানসোলে। সেই দিন সন্ধ্যার সময় দোকান বন্ধ করে সুবোধ 25,000 টাকা নিয়ে অনন্তবাবুর বাড়ি আসে এবং দোতলার ঘরের লোহার সিন্দুকে টাকাগুলো রাখে। তারপর ঘরের দরজায় তালা দিয়ে সিন্দুকের এবং দরজার চাবি নবীন মাধবের হাতে দিয়ে নিজে বাসায় চলে যায়। সে বাস করে গঙ্গার অপর পারে ঘুষুরিতে। নবীন সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে যায়, ফিরে আসে ভোরবেলায়। রাত্রির বেলায় বাড়িতে ছিল একজন দারোয়ান আর একজন চাকর। আরও একজন দারোয়ান আর একজন চাকর অনন্তবাবুর সাথে আসানসোল গিয়েছিল। রান্নার লোক আর কাজের লোক তারা ঠিকা, তারা রাত্রে বাড়িতে থাকে না। সকালে নবীন বাড়ি ফিরে আসার আগেই চাকর রঘুর ঘুম ভাঙে। সে বাইরে এসে দেখে উঠোনের উপরে পড়ে আছে দারোয়ানের অচৈতন্য দেহ। তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন, মাটির উপরে রক্তের ধারা, আর একগাছা রূপো বাঁধানো মোটা রক্তাক্ত লাঠি। তার চিৎকারে যখন লোকজন জড়ো হয়েছে, সেই সময় নবীন বাড়িতে ফিরে আসে। তারপর দেখা যায় দোতলায় অনন্তবাবুর ঘরের দরজা খোলা, লোহার সিন্দুকেরও দরজা খোলা। 25,000 টাকা অদৃশ্য। নবীন তখনই পুলিশে খবর দেয়। পুলিশ তদন্তে যে তথ্যগুলো পেয়েছে সেগুলো হলো, দরজার এবং লোহার সিন্দুকের চাবি কাল থেকে আজ পর্যন্ত নবীন একবারও কাটছাড়া করেনি।
অথচ দরজার তালা আর সিন্দুকটা যে চাবি দিয়েই খোলা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাত্রে সে কোথায় ছিল এই প্রশ্নের উত্তরে নবীন বলে সে এক বন্ধুর বাড়িতে ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও তার কাছ থেকে বন্ধুর নাম এবং ঠিকানা আদায় করা যায়নি। দারোয়ানের দেহের পাশে যে মোটা লাঠিটা পাওয়া গেছে তার মালিক যে নবীন সেটাও প্রমাণিত হয়েছে। চাকর রঘু বলে রাত্রে সে কোনো শব্দ শোনেনি। দারোয়ান তাকে সিদ্ধি খাইয়ে দিয়েছিল। সিদ্ধি খেতে সে অভ্যস্ত নয়, ঘুমিয়ে একেবারে বেহুঁশ হয়ে পড়েছিল। অপরাধী যে কেমন করে বাড়ির ভিতরে ঢুকেছিল এই সমস্যার কোনো সমাধান হয়নি। সদর দরজা রঘু নিজের হাতে বন্ধ করেছিল। বাইরে থেকে বাড়ির ভিতরে ঢুকবার দ্বিতীয় কোনো উপায় নেই। দারোয়ান কি অপরাধীকে দরজা খুলে দিয়ে তারপর তার দ্বারা আক্রান্ত হয়েছে? এ প্রশ্নের উত্তর পাবার আর উপায় নেই, কারণ দারোয়ান এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে হাসপাতালে। সবটা শুনে জয়ন্ত মুখে কিছু বলল না। বাড়ির বাইরে গিয়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে, আবার ফিরে এসে সদর দরজার কাছে দাঁড়িয়ে বলে, সুন্দরবাবু, আপনি ঠিকই বলেছেন, বাইরে থেকে এবারের ভিতরে ঢোকার কোনো উপায় নেই। তাহলে অপরাধী বাড়ির ভিতরে এলো কেমন করে? এই সদর দরজা দিয়ে। দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। জয়ন্ত জবাব দিয়ে উবু হয়ে বসে পড়ল। তারপর মাটির ওপর থেকে কি একটা তুলে নিয়ে নিজের চোখের কাছে এনে পরীক্ষা করলো। তারপর পকেটের ভিতর থেকে এক টুকরো কাগজ বার করে জিনিসটা মুড়ে রাখলো। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, ওটা কি? জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, এক রত্তি মাটি। সে মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ বুলাতে বুলাতে এগিয়ে গেল। উঠোনের ওপর আবার বসে পড়ল। আবার কি তুলে নিয়ে মোড়কের ভিতরে রেখে উঠে দাঁড়ালো। সুন্দরবাবু বললেন, আবার কি পেলে হে? আবার এক রত্তি মাটি। খালি খালি মাটি কুড়িয়ে ছেলে খেলা করছো কেন? কাজের কথা বলো। দোতলায় চলুন, যে ঘর থেকে টাকা চুরি গেছে সেখানে। কিন্তু সেখানে নতুন কিছুই আবিষ্কৃত হলো না। জয়ন্ত বলল, এ মামলার একটা বড় সূত্র হচ্ছে নবীনের রক্তাক্ত লাঠি। আরো দুটো বড় সূত্র আছে। প্রথম, নবীনের কাছে ছিল দরজার আর সিন্দুকের চাবি। দ্বিতীয়, কাল কোথায় রাত্রিবাস করেছিল সে কথা বলতে নারাজ কেন? জয়ন্ত মাথা নেড়ে বলল, ওর চেয়ে বড় সূত্র হচ্ছে ওই লাঠিটা। হ্যাঁ, ওই সূত্র ধরে আমি নবীনকে গ্রেপ্তার করতে পারি। আপাতত সে চেষ্টা করবেন না। যদি সে পালায়, আমি নবীনের মুখ দেখেছি, বুদ্ধিমানের মুখ। বোকার মতো এখন পালিয়ে গিয়ে সে নিজের পায়ে কুড়ুল মারবে না। ওই নবীন আর সুবোধ আসছে এদিকে, ওদের কিছু জিজ্ঞাসা করবে কি? নবীন এবং তার পিছনে পিছনে সুবোধ এসে দাঁড়ালো জয়ন্তর সামনে। নবীনের মুখশ্রী, দেহের গঠন এবং গায়ের রং বেশ চমৎকার। চোখের চাহনি শিশুদের মতো সরল। কিন্তু কারোর মুখ দেখে পুলিশ ভোলে না, কারণ এমন অপরাধীর সংখ্যা কম নয় যাদের মতো চেহারা পেলে মুনি ঋষিরাও নিজেদের ভাগ্যবান মনে করতেন। সুবোধের চেহারাও নিরীহ গোছের, শ্যামবর্ণ, মুখে হাসি। চেহারায় কোনো বৈশিষ্ট্য না থাকলেও মানুষটাকে খারাপ বলে মনে হয় না। জয়ন্ত বলল, আসুন নবীনবাবু, বলতে পারেন দারোয়ানের দেহের পাশে আপনার লাঠিটা পাওয়া গেছে কেন? শুকনো গলায় নবীন বলল, কেমন করে বলবো মশাই, আমার নিজের মনেও বারবার ওই একই প্রশ্ন জাগছে। আমি হতভম্ব হয়ে গেছি। সুবোধের দিকে তাকিয়ে জয়ন্ত বলল, শুনলাম আপনার বাড়ি ঘুষুরিতে। আপনি রোজ সেখান থেকে আসা যাওয়া করেন, না কলকাতাতেও কোনো বাসা রেখেছেন? সুবোধ বলল, গঙ্গার এপারে কলকাতা, ওপারে ঘুষুরি, দূর তো বেশি নয়, তাই ঘুষুরি থেকেই আসা যাওয়া করি। অনন্তবাবু আপনাকে অত্যন্ত বিশ্বাস করেন। সুবোধ ভাঙা ভাঙা গলায় বলল, কিন্তু কালকের ঘটনার পরও তিনি কি আর আমাকে বিশ্বাস করবেন?
নবীন বলল, আমিও কেমন করে দাদার কাছে মুখ দেখাবো জানি না। জয়ন্ত বলল, আপনাদের বেয়ারে রঘুকে একবার আসতে বলুন। রঘু এলে জয়ন্ত জিজ্ঞাসা করল, তোমাদের সদর দরজা থেকে উঠোন পর্যন্ত রোজ ধোয়া মোছা ঝাড় দেওয়া হয়? রঘু হাত জোর করে বলল, হ্যাঁ হুজুর, দুবেলাই। কর্তাবাবু কোথাও এক তিল ধুলো দেখলে রেগে আগুন হয়ে ওঠেন। সদরের জানলা দিয়ে গঙ্গার দিকে তাকিয়ে জয়ন্ত বলল, এত কাছে গঙ্গা, তোমরা নিশ্চয়ই রোজ গঙ্গা স্নান করো? না হুজুর, গঙ্গায় স্নান করতে যাই কালে ভদ্রে। কাল সকালে কি বিকালে তোমাদের কেউ গঙ্গা স্নান করতে যায়নি? না হুজুর। সুন্দরবাবু, আমার আর কিছু জিজ্ঞাসা নেই, এসো মানিক। জয়ন্ত আর মানিকের সঙ্গে সুন্দরবাবু নিচে নেমে শুধোলেন। কি হে ভায়া, উঠোন ঝাড় দেওয়া গঙ্গা স্নান করার সঙ্গে টাকা চুরির সম্পর্কটা কোনখানে? এখন বুঝবেন না। নতুন কোনো সূত্র পেয়েছো বুঝি? পেয়েছি, সবচেয়ে বড় সূত্র। সূত্রটা কি? এক রত্তি মাটি। জয়ন্তর দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে সুন্দরবাবু বললেন, তুমি একটা আস্ত বাতুল। পথ দিয়ে যেতে যেতে মানিক বলল, আমিও এক রত্তি মাটির মানে বুঝলাম না। তুমি এখন কি করবে? তথ্যানুসন্ধান। আমার বিশ্বাস এটা জটিল মামলা নয়। চোর ধরা পড়তে বেশি দেরি হবে না। কাউকে তুমি সন্দেহ করছো? কাউকে না, অর্থাৎ সকলকেই। নবীন, সুবোধ থেকে শুরু করে এ বাড়ির পাচক, দারোয়ান, বেয়ারা, দাসী সকলকেই। অথচ চোর হচ্ছে কোনো অজ্ঞাত ব্যক্তি। কিন্তু তা হলেও বাড়ির কেউ না কেউ তাকে কোনো সাহায্য করেছে, সে বিষয়ে সন্দেহ নাই। আর কোন দিক থেকে সে এসেছে তাও আমি বুঝতে পেরেছি। কি দেখে বুঝলে? এক রত্তি মাটি। জয়ন্ত, তোমার নাগাল পাওয়া ভার। 1, 2, 3 দিন কেটে গেল। জয়ন্ত মাঝে মাঝে বেরিয়ে যায়, ফিরে আসে, কিন্তু মুখে কিছু বলে না। চতুর্থ দিনের প্রভাতী চায়ের আসরে সুন্দরবাবু যথারীতি উপস্থিত। টেলিফোনের ঘন্টি বেজে উঠল। রিসিভার ধরে জয়ন্ত বলল, হ্যালো। হ্যাঁ, আমি জয়ন্ত, নমস্কার। কি বললেন? যাকে খোঁজা হচ্ছে তাকে পেয়েছেন? অতিশয় সুসংবাদ। তার নাম কি? রামলাল? বেশ, তাকে আজ দুপুরেই আমার কাছে পাঠিয়ে দিতে পারবেন? আচ্ছা, ধন্যবাদ। সুন্দরবাবু শুধোলেন, কিসের সুসংবাদ জয়ন্ত? জয়ন্ত বলল, সুন্দরবাবু, আজ বিকালে অনন্তবাবুর বাড়ির সকলেই যেন এক জায়গায় হাজির থাকি, এমনকি পাচক পর্যন্ত। কৌতূহলী হয়ে সুন্দরবাবু বললেন, কেন জয়ন্ত, কেন? সকলের সঙ্গে আমি রামলাল নামে ওই ব্যক্তির পরিচয় করিয়ে দিতে চাই। কে রামলাল? ব্যাস, এখন আর কোনো প্রশ্ন নয়। এই বলে জয়ন্ত একেবারে বোবা হয়ে গেল। বিকাল বেলা অনন্তবাবুর বাড়ির বৈঠকখানায় সবাই হাজির। টেবিলের সামনে চেয়ারে বসেছেন সুন্দরবাবু। জয়ন্ত আর মানিকের আবির্ভাব। তাদের পিছনে আরেকজন লোক। তার খালি পা, কোমর বাঁধা কাপড়, গায়ে গেঞ্জি, যাতে সে বোধ হয় বিহারি। জয়ন্ত বলল, সুন্দরবাবু, এই লোকটির নাম রামলাল। নবীনবাবু, ঘটনার দিন আপনি কোথায় রাত্রিবাস করেছেন বলবেন না? নবীন কাঁচুমাচু মুখে বলল, আমাকে মাফ করুন। নবীনের মুখ উদ্বিগ্ন। জয়ন্ত বলল, রামলাল, সে রাত্রে এই নবীনবাবু কি তোমার নৌকো ভাড়া করেছিলেন? রামলাল বলল, না হুজুর। তবে? রামলাল আঙুল দেখিয়ে দিল সুবোধকে। জয়ন্ত বলল, সুবোধবাবু, ঘটনার দিন রাত্রে আপনি রামলালের নৌকো ভাড়া করে কলকাতায় এসেছিলেন কেন? সুবোধের চেহারা তখন আর নিরীহের মতো দেখাচ্ছিল না। সে গর্জন করে বলে উঠল, মিথ্যা কথা। কিন্তু রামলাল আপনাকে শনাক্ত করছে। ও ভুল দেখেছে। বেশ, আদালতে গিয়ে এই কথাই বলবেন। সকলে এখন আমার কথা শুনুন। জয়ন্ত বলতে লাগলো, সুন্দরবাবু, আগেই আপনাকে বলেছিলাম এই মামলার একটা বড় সূত্র হচ্ছে নবীনবাবুর রক্তাক্ত লাঠি।
নবীনবাবু যদি লাঠি দিয়ে দারোয়ানকে আঘাত করবেন, তাহলে নিশ্চয়ই নিজের বিরুদ্ধে এত বড় প্রমাণটা নির্বোধের মতো ঘটনাস্থলে ফেলে রেখে যেতেন না। এখানেই বোঝা যায় তার বিরুদ্ধে হয়েছিল একটা বড় চক্রান্ত। নবীনবাবুর দিকে পুলিশের সন্দেহ বাড়িয়ে দিয়ে অপরাধী নিরাপদে বাস করতে চেয়েছিল জবনিকার অন্তরালে। নবীনবাবুর রক্তাক্ত লাঠি পাওয়া গেছে ঘটনাস্থলে। ঘরের দরজার চাবিও ছিল তার কাছে। পুলিশ সহজেই ভ্রমে পড়তে পারত। তার উপর নবীনবাবু নিজেই ব্যাপারটা আরো ঘোরালো করে তুলেছিলেন। তিনি কিছুতেই বলতে রাজি হননি ঘটনার দিন রাত্রে তিনি কোথায় ছিলেন। সে গোপন কথা আমি জানতে পেরেছি তার মায়ের কাছে। তিনি ছিলেন তার মায়ের কাছে। অনন্তবাবু তার বিমাতাকে একেবারেই পছন্দ করতেন না। তার সঙ্গে মেলামেশা করলে নবীনবাবু সম্পত্তি থেকে বঞ্চিত হবেন, এই ছিল অনন্তবাবুর কঠিন নির্দেশ। নবীন রক্তের টানে দাদার অনুপস্থিতির সুযোগ নিয়েছিলেন, কিন্তু ভয়ে সে কথা স্বীকার করতে পারছিলেন না। নবীনবাবু সম্পর্কে নিঃসন্দেহ হয়ে আমি আরেকটা সূত্র নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। ঘটনাস্থলে বাড়ির সদর দরজার কাছে উঠোনের উপরে পেয়েছিলাম 2 টুকরো মাটি। পরীক্ষা করে বুঝতে পারলাম তা গঙ্গা মাটি ছাড়া আর কিছু নয়। রঘু বেচারা বলল, ঘটনার দিন বাড়ির কেউ গঙ্গা স্নানে যায়নি। সে দুবেলা বাড়ির উঠোন প্রভৃতির ঝাঁট দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। তবু ওখানে 2 টুকরো গঙ্গা মাটি এলো কেমন করে? তুচ্ছ মাটির টুকরো, কিন্তু সূত্র হিসাবে অসামান্য হয়ে উঠল। করলাম কল্পনা শক্তি প্রয়োগ। মন বলল, অপরাধী এসেছে রাত্রে নৌকায় চড়ে জলপথে। নদীতে তখন ভাটা ছিল, তাকে নামতে হলো ভিজে মাটির ওপরে। তার জুতোর তলায় লেগে গেল এঁটেল মাটি। সেই মাটির কিছুটা অংশ ঝরে পড়েছে ঘটনাস্থলে। গঙ্গার অপর পারে ঘুষুরিতে বাস করে সুবোধ। সে কেমন লোক? ঘুষুরির পুলিশ সন্ধান নিয়ে সে খবর আমাকে জানিয়েছে। সুবোধ হচ্ছে ভীষণ বড় জুয়ারি। ঋণে সে ডুবে আছে। তার নৈতিক চরিত্রও ভালো নয়। হাতে 25,000 টাকা। অনন্তবাবু অনুপস্থিত। এ সুযোগ হয়তো সে ছাড়তে পারেনি। তার পক্ষে সিন্ধুকের তালার দ্বিতীয় চাবি তৈরি করে নেওয়াটাও কঠিন নয়। সে যদি নৌকা ভাড়া করে ঘুষুরি থেকে এসে থাকে, তবে নৌকার মাঝির সন্ধান পাওয়া যেতে পারে সেখানেই। তাই পাওয়াও গেল। ঘুষুরির পুলিশে খুঁজে বার করেছে মাঝি রামলালকে। কিন্তু সুবোধ বাড়ির ভিতরে ঢুকলো কেমন করে? আমার অনুমান রঘু বেয়ারাও এই ষড়যন্ত্রের মধ্যে আছে। সেই সুবোধকে দরজা খুলে দিয়েছে। সে কাজ সেরে যখন সরে পড়েছে, সেই সময়েই দারোয়ানের ঘুম ভেঙে যায়। তার পরের কথা আপনারাই অনুমান করুন। সুন্দরবাবু, একরত্তি মাটি কি বড় ফেলনা? সুন্দরবাবু বললেন, হুম।